Thank you so much, Amrita, for these very important questions. I think I would like to come on this, but I think we can take some other questions and then we can go for the answers. Is that fine, Amrita? Yes, yes, absolutely. Thank you. Thank you. Thank you. আমি প্রথমেই সকলকে ধন্যবাদ জানাই এবং এত প্রাসঙ্গিক একটি আলোচনা আয়োজন করার জন্য। আমি প্রশ্নে আসি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে খুব সংক্ষেপে বিষয়টা বলি। সেটা হলো মুসলমান অত্যাচার সম্পর্কে উনি একটা বিষয় সচেতন করে দিয়েছেন যে এটা কিন্তু রাষ্ট্রীয় নাম দেওয়া যাবে না। কেন? তার কারণ যে সময়ে আমরা এই ময়মনসিংহ গীতিকা আমরা পড়ব, তখন কিন্তু সেখানে সরাসরি মানে মুসলিম অত্যাচারের যে মানে মুসলিম শাসন ব্যবস্থার যে চেহারাটা, সেটা দেখানো যে দেওয়ান কাজী সুন্দরীদের প্রতি কুনজর দিচ্ছে। হ্যাঁ, ফলে কিন্তু সেটা যে কোনো জাতিবিদ্বেষের উস্কানি হবে না, উস্কানিমূলক প্রবৃত্তি সেখানে যাতে না জাগে, সেই বিষয়ে কিন্তু দীনেশচন্দ্র সেন আমাদের প্রথমেই সচেতন করে দিচ্ছেন। এখন মানে এই ব্যাপারটা নিয়ে মানে আমি বলছি যে দীনেশচন্দ্র সেন সম্পর্কে কিছুদিন আগে আমি মানে সম্ভবত দীনেশচন্দ্রের শতবর্ষে দীনেশচন্দ্র সেনকে নিয়ে একটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একটা সংকলন বেরোয়, এবং তারপরে বিভিন্ন জায়গায় লেখালেখিও হয় এ নিয়ে যে দীনেশচন্দ্রকে আমরা সেইভাবে বাঙালি তাকে চিনল না এই নামে। এমনকি আনন্দবাজারেও সেটা সম্পর্কে কিছু কথা লেখা হয়। এবার আমি এইটা প্রথম রাখছি যে প্রাগ ব্রিটিশ যুগের মানে এই যে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িকতা এবং সম্প্রীতি, হ্যাঁ, এই যে সহাবস্থান, এই 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 ক্রাইসিসটা, এটা কিন্তু মানে প্রাক ব্রিটিশ যুগের অবস্থান, এই অবস্থান কিন্তু এখন ছিল না। ফলে এই চেহারাটা কিন্তু আমাদেরকে দেখা উচিত যে এই ক্রাইসিসটা আসলে তৈরি করছে কারা। হ্যাঁ, ফলে এইটা বিষয়ে আমি একটু বলছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে সম্ভবত বোধহয় মুর্শেদদা বলছিল, সেটা হলো যে সংস্কৃত সাহিত্যে বিয়োগান্তক যে বা দুঃখ পরিণতির চেহারা, মানে দেখো ব্যাপারটা হচ্ছে যে মানে অলংকার শাস্ত্রে বিয়োগান্তক বা দুঃখান্তক পরিণতি সেটা নিষিদ্ধ নয়। আমি সেটা বলে দিচ্ছি, এখানে এখানে বলতে চাইছিলাম যে বিয়োগান্তক পরিণতি মানে আমাদের রামায়ণ এবং মহাভারত দুটো শেষই হচ্ছে কিন্তু বিয়োগান্তক পরিণতি দিয়ে। তো এই ব্যাপারে আমি এখানে দৃষ্টি আকর্ষণ করছি। আর একটা ব্যাপার হলো যেটা স্যার আপনার কথার ভেতরে উঠে এলো, আমরা যখন বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে যাচ্ছি, সেই সময় আমাদের সেই অর্থে মুসলিম সাহিত্য যেগুলো আছে সেইগুলোকে খুব এইভাবে দেখানো হচ্ছে না। আমি একটা ব্যাপার এখানে মানে এখানে রাখতে চাইছি, সেটা হচ্ছে যে স্যার আমাদের যখন ধরুন রামায়ণ লেখা হচ্ছে, রামায়ণ অনুবাদ হচ্ছে, জালালউদ্দিনের পৃষ্ঠপোষকতা রামায়ণ অনুবাদ হচ্ছে, শ্রীকৃষ্ণ বিষয়ে লিখছেন, তাকে গুণরাজ খা উপাধি দেওয়া হচ্ছে, মনসামঙ্গলে বিজয় বিজয় মনসামঙ্গল, সেটা হোসেন শাহের সেখানে সরাসরি প্রশস্তি আছে। এমনকি হোসেন শাহের পুত্রের দ্বারা কিন্তু আমরা দেখেছি যে বিদ্যাপতি। স্যার আমার এই তিনটেই প্রশ্ন ছিল। হ্যাঁ অরিন্দজি, তোমার প্রশ্নটা বোঝা গেছে। তো আমার মনে হয় যদি কেউ রিপ্লাই দেয় সেটার দিকে যায়, কারণ মাঝে মাঝে তোমার ইন্টারনেটটা ডিলিংট হচ্ছে। তো তো তাহলে এবার আমরা উত্তরের দিকে, হ্যাঁ, যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে উন্নতি প্রশ্ন থাকলে নেওয়া যেতে পারে। আমার এই তিনটেই প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, অনুরাগ আর কোনো প্রশ্ন আছে কিনা দেখো, তাহলে না হলে উত্তরের দিকে যাওয়া যেতে পারে। Surely, sir. If there are any questions, please ask them now, or we'll move towards. I think Moitri has written something. I will read it out because she has written it in the chat. Moitri has written, I want to mention a drama by Shahid Shamsul Haq named Bukjim Ek Bhalobasha, which focuses on the romantic relationship between Boyati and Chand Sultana, the sister of a Nawab. In a place within the drama where we see Chand Sultana to write and sing her own music or pod, and even her own and even compete against the Boyati.
the narrator mentions, এই যে মানবী চাঁদ সাধু ভাষা চন্দ্র তার কয়, এই চন্দ্র একদিন পূর্ববঙ্গ গীতিকার চন্দ্রাবতী হয়ে বুঝি পরজন্ম লয়, which translates to Chand Sultana is perhaps the reincarnation of Chandrabati from Purvabanga Gitika. We know Boyati is the one who sings parts of the Gitika songs. Apart from the Chandrabati reference, there are references to Firoz Diwan and the Boyati in Bukjim as well. Bukjim is a fictional text, but nevertheless, I think it is very relevant here because it creates a dialogue between the male singers of the Gitika and one of the most empowered female characters of it. And this relationship between the performer and the story or the characters is very relevant in the case of oral tradition. And she apologizes because of her poor internet connection. She cannot connect through voice, and that is her comment. Are there any other questions? Sir, I think we should move on to the answers then. হ্যাঁ, অমৃতা যে প্রশ্নটা করেছে, স্বাতী ম্যাডাম, অমিতাভ বাবু, মুর্শেদ কিছু যদি উত্তর দিতে চান আপনারা বলুন। আমার কিছু বলার আছে অমিতা যেটা বলেছে, বাট আপনারা প্রথমে যদি একটু বলতে চান তাহলে বললে, তাহলে আমি বলছি তারপর। অমৃতার প্রশ্ন তো বোধহয় অমিতাভর এটা নিয়ে ছিল বোধহয়, আমার যে এটা নিয়ে জেন্ডার নিয়ে কিছু কি ছিল, আমার তো এগুলো আমি লিখে রাখিনি, মনে পড়ছে না স্যার। না, অমৃতা ছিল না, অমৃতা স্পেসিফিক কাউকে প্রশ্ন করেনি, ও করেনি। কতগুলো হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ, রেখেছে। হ্যাঁ, তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে there is a dichotomy, a contradiction between the dedication and the introduction. তার কারণ ডেডিকেশনে ও মানে দীনেশ চন্দ্র সেন is projecting Indian women or these Bengali women as the queens of and abusive. leafy, yeah. So that's the problem. Whereas, and very much in the Hindu mythological incarnations of Durga, Kali, and others. Whereas in the introduction, she's projecting as a composite, the outcome of the composite culture of Hindu and Muslim syncretic order. So this contradiction, Deepesh Chakraborty has talked about this contradiction. So এটা একটা সমস্যা তো আছে। তো এটা নিয়ে আর একটা অমিতা একটা প্রশ্ন করেছে, যেটা আমার মনে হয় অমিতাভ বাবু এবং আপনি বোধহয় ভালো বলতে পারবেন মুর্শেদ বা আমার থেকে। সেটা হচ্ছে যে ও জানতে চাইছেন, দিস ইজ অলসো মাই কোয়েশ্চেন অ্যাজ ওয়েল, আই থিঙ্ক মুর্শেদ উইল অলসো বি ইন্টারেস্টেড ইন দ্যাট, যে 100 বছর পার করে আমরা এখন ফিরে দেখছি, হোয়াট অ্যাবাউট যে কন্ট্রোভার্সিটা হয়েছিল সুকুমার সেন এবং অন্যান্যরা যারা, অমিতাভ বাবু অনেকটা বলেছেন এটা নিয়ে, যে এটা কি সত্যি ওনার লেখা বা ওনাদের লেখা নাকি এটা ডক্টরড, ম্যানিপুলেটেড। এই গায়েনদের লেখা, এই ভাষাগুলো তো একেবারেই গ্রাম্য ভাষা নয়। সো দিজ আর কাইন্ড অফ ইন্টারপোলেশন যেটাকে বলা হয়। তো সেটা এই নিয়ে একটা তর্ক অনেকদিন ধরে চলেছিল, কিন্তু এই তর্কগুলো ছাড়া, এই তর্কে বিষয়টা ছাড়া ময়মনসিংহ গীতিকার যে বিশেষত্ব, গুরুত্ব, সেটা নিয়ে কি গত 100 বছরে আর অন্য কোনো বড় স্কলাররা, বাংলা সাহিত্যের স্কলাররা কোনো কিছু লিখেছেন বা বলেছেন? এইটা অমিতা জানতে চেয়েছিল। আমি একটা কথা কি আমি একটু বলতে পারি? স্যার বলুন বলুন। হ্যাঁ, 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 মানে জাস্ট এই অনিন্দ এখন তুমি যেটা বললে, মানে তখন সেখান থেকেই আমার এই জিজ্ঞাসাটা যাচ্ছে আর কি। মানে ঠিক প্রথমত অত্যন্ত দুঃখিত, আমি নানান কাজে আমার অনেকটা দেরি হয়ে গেছে, ফলে আমি অনেকটা পরে জয়েন করতে পেরেছি, সেটা খুবই খারাপ লাগছে আমার। যাই হোক, আর কি বলবো আর। যাই হোক, যেটা আমি ভাবছিলাম যে দীনেশচন্দ্র সেন সম্পর্কে আমি মানে ইদানিং কালেও দেখেছি কোথাও একটা নানান রকম প্রশ্ন। আমি জানি না দীপেশ চক্রবর্তীর এই আর্টিকেলটা আমার পড়া নেই, কিন্তু দীপেশ চক্রবর্তী একটা সেমিনার আমি শুনেছিলাম, বা পরবর্তীকালে গৌতম ভদ্রের একটা সেমিনার আমি শুনেছি, একটা টক শুনেছিলাম। মানে ইনফ্যাক্ট তারাও বলছেন যে
যাকে বলে আমরা মানে সেই সারস্বত মহল যাকে বলা হয়, সেখানে দীনেশচন্দ্র সেনের অন্তর্ভুক্তি কতটা আছে, কিভাবে আছে, এটা নিয়ে নানান রকম যেন কিছু ধোঁয়াশা আছে। আমি কোথাও কোথাও আমি রবীন্দ্রনাথের একটা লেখা আমি দেখেছিলাম, মানে ওইটা একটা ডেডিকেশন করেছিলেন, ডেডিকেশন আমি ভুল বললাম, রবীন্দ্রনাথকে ওনার একটা বই পড়তে বলেছিলেন। রবীন্দ্রনাথ একটু যেন মানে ওনার উনি একটু ব্যস্ত আছেন এরকম একটা উত্তর দিয়েছিলেন। মানে কোথাও দীনেশচন্দ্র সেন ঢাকা পড়েছেন বলতে চাইছি না, কিন্তু তিনি যে মাত্রা, সুনীল চট্টোপাধ্যায় তো পরিষ্কার ভাবেই ওনার বাঙালি সংস্কৃতি বইতে দীনেশচন্দ্র সেনকে যথেষ্ট মানে ক্রিটিসাইজই করছেন তার অতিরিক্ত বাঙালি বাঙালি করবার ব্যাপারটা নিয়ে। এই বিষয়টা নিয়ে আমি সত্যি জানি না, আমার ব্যাপারটা জানা নেই, কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে কেন দীনেশচন্দ্র সেন সম্পর্কে এরকম একটা মনোভাব একটা বড় মহলে, একটা বড় ইন্টেলেকচুয়াল মহলে বাংলায় ছিল, বা হয়তো আজও আছে কি আমি জানি না, কিন্তু কিন্তু ছিল বলে মনে হয়। এর কারণ করা যায় আর কি। ব্যাস এটাই। স্যার আমার মনে হয় অমিতাভ বিষয়টা নিয়ে কথা বলেছে। অমিতাভ হয়তো মানে হি ক্যান ডু জাস্টিস দ্যাট। আরেকটা মানে সারস্বত কথা কিনা জানি না, একটা মনে হয় যে দীনেশচন্দ্র সেন বাংলাদেশের একটা স্কুলের টিচার ছিলেন। তাকে আশুতোষ মুখোপাধ্যায় নিয়ে এসে সোজাসুজি মানে মাস্টারমশাই করে দেন কলকাতা বিশ্ববিদ্যালয়, এবং কিছুদিনের মধ্যে তিনি একটা বিভাগের প্রধান হন, তারপরে তাকে বৃত্তি দেওয়া হয় এমন একটা। এটা হয়তো বা মানে আজ 100 বছর পরে এসেও এই জিনিসটা তো শেষ হয়ে যায়নি এখনো। আমরা আমাদের অভিজ্ঞতায় যা দেখি যে এটা হতে পারে, মানে আমি বলছি না না আমি এটা কোনো লিখিত বা কোনো প্রমাণ আছে কিনা আমার হাতে এই মুহূর্তে নেই। অমিতাভ যদি বলতে পারে তাহলে বলতে পারবে। তবে আমি একটা ভাষার কথা নিয়ে যেটা কথা উঠলো, যে এই ভাষাটা কি মানে ওই আবার ওই টেবিলে বসে মানে ইয়েলো জার্নালিজম যাকে তৈরি করা হয়েছিল কলকাতায় নিয়ে এসে চন্দ্রকুমার দে ঠিক মতো তোলেনি, কিন্তু অদ্ভুত ভাবে দেখা যায় যে শুধু মহুয়া পালারই বন্দনা গীতি যদি আমরা শুরু করি শুনি। পুবেতে বন্দনা করলাম পুবের ভানুস্বর, একদিকে উদয়রে ভানু চৌদিকে পসর, দক্ষিণে বন্দনা গো করলাম ক্ষীর নদী সাগর, যেখানে বাণিজ্যি করে চান্দ সদাগর, উত্তরে বন্দনা গো করলাম কৈলাস পর্বত, যেখানে পরিয়াগর আছে আলীর মালামের পাথর, পশ্চিমে বন্দনা গো করলাম মক্কা হেন স্থান, উরি দেশে বাড়ায় ছেলাম মমিন মুসলমান, সভা কইরা বইছ ভাইরে হিন্দু মুসলমান, সভার চরণে আমি জানাইলাম ছেলাম। এই ভাষা কি মনে হয় যে পুরোটাই বানিয়ে তোলা? মানে যে এই ভাষা যেখানে হিন্দুকে হিন্দু বলা হচ্ছে, এবং এই যে সিনক্রিটিজমের কথা বললেন, আহ এও বলেছেন, প্রফেসর দায়েনও বলেছেন, মানে আর এই গান কথা বলতে গিয়ে তো প্রথমেই দীনেশ সেন প্রথম নিশ্চয়ই বলছেন যে যখন উনি এগুলো নিয়ে কাজ করছেন তখন তাকে কলকাতার লোকেরা কি বলছেন, কলকাতার লোকেরা কোটেশনের মধ্যে বলছেন দীনেশ সেন, ছোট লোকেরা কমা বিশেষত মুসলমানেরা ওই সকল মাথামুন্ডু গাহিয়া যায়, আর শত শত চাষা নাঙলের উপর বাহু ভর করিয়া দাঁড়াইয়া শোনে। ওই গানগুলির মধ্যে এমন কি থাকিতে পারে যে শিক্ষিত সমাজ তৎপ্রতি আকৃষ্ট হইতে পারেন? জিজ্ঞাসা চিহ্ন। আপনি এই ছেঁড়া পুঁথি ঘাটা দিন কয়েকের জন্য ছাড়িয়া দিন। কোটেশন ক্লোজ। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই শুভেন্দ্র স্যারও যে প্রশ্নটা তুললেন যে দীনেশ সেনকে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আর এখানে আর কোনো লিখিত প্রমাণ কোনোভাবে পাওয়া যাচ্ছে কিনা সেটা কিছুটা হয়তো বলেছে অমিতাভ, এবং অমিতাভ যদি আর কিছু মন্তব্য করতে চায় যেটা সবার আমাদের শুনলে আমরা নতুন করে শিখবো, জানবো, আমি অমিতাভকে অনুরোধ করব। এখানে সবচেয়ে ভালো কথা বলেছিলেন বিষ্ণুদেব, উত্তরে থাকো মৌন। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে
আহ, সেই সময়ের মতো করে আহ, ওই যে মানে স্বদেশী মুভমেন্ট ইত্যাদি ইত্যাদি সেই জায়গায় যেখানে দেখছি যে দক্ষিণারঞ্জন রূপকথাও সংগ্রহ করছেন, আবার আহুতি বলে স্বদেশী গান লিখছেন, সব রকমই চলছে। ঠিক সেই রকম একটা মানসিকতা থেকে এই কন্ট্রাডিকশনটা আসছে কন্টেন্টের সঙ্গে, যে আহ, ভূমিকায় যে কথাগুলো তবে ওখানে একটা মানে মানে এটা জনান্তিকে বলা ভালো, প্রায় প্রকাশ্য এতে বলা উচিত কিনা আমি জানি না। সেটা হচ্ছে যে দীনেশ সেন বনাম সুনীতি কুমার এই একটা সমস্যা ছিল, যে সমস্যাটা ক্ষিতীশ মৌলিকের ভূমিকায় স্পষ্টভাবে আহ বলেছেন এবং মিউজিয়ামের বস্তু বলছেন ইত্যাদি ইত্যাদি। এবং এটাও আমরা দেখেছি যে ক্ষিতীশ মৌলিকের বয়ান, ক্ষিতীশ মৌলিককেও আমরা খুব একটা আহ উড়িয়ে দিতে পারি না, কারণ তিনি একজন বিপ্লবী, তিনি অসম্ভব মানে কষ্ট স্বীকার করে, এবং বক্সায় যখন অন্তরীণ ছিলেন সেই সময় দীনেশ সেন পড়েছে, পড়ে তার গান শুনে যেগুলো মনে হয়েছিল সে প্রশ্নগুলো করেছিলেন। কিন্তু ক্ষিতীশ মৌলিক বলছেন দীনেশ সেন তার কোনো প্রশ্নের উত্তর দেননি। এবং যদি আমরা মানে একটু মনস্তাত্ত্বিক মানে যেটাকে বলে সাইকোলজিক্যাল লিঙ্গুইস্টিক সেই রকম জায়গা থেকে আহ, ওই পূর্ববঙ্গ গীতিকার ভূমিকাটা দেখি, তখন দেখবো যে অনেক কিছুই গোলমাল কষ্টে সৃষ্টে এড়িয়ে যাচ্ছেন দীনেশ সেন, কারণ চন্দ্রকুমার দে তার সেই ট্রেনিং ছিল না, ফলে তিনি শুনে শুনে সেগুলো লিখছেন বলছেন, এবং সেখানে বানান নিয়েও সেই জন্য একটু কটাক্ষ করেছেন ক্ষিতীশ মৌলিক। কিন্তু একটা জায়গায় সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে ওই শুনে শুনে লেখা আর ক্ষিতীশ মৌলিকের পদ্ধতি হচ্ছে গায়েনদের খাতা থেকে পাওয়া, কারণ না তিনি ছিলেন ভাগবত পাঠক, সেই সূত্রে পেনিট্রেট করতে পেরেছেন। কারণ গায়েনরা তাদের খাতা কাউকে দেখায় না, কেবলমাত্র তাদের শিষ্যদের বা ছাত্রদের দেখায়। তো সেইখান থেকে তাতেও কি দেখা যাচ্ছে না ডায়ালেক্টে নানা রকম ফারাক আছে, খুব স্বাভাবিক সেটা। এবং আরো একটা যেটা খুব গুরুত্বপূর্ণ, আসলে আমরা এখন মুদ্রণের ফলে যেটা হয়ে গেছে এটা একটা টেক্সট হয়ে গেছে, কিন্তু এটা তো আসলে একটা ভার্বাল আর্ট। ঠিক মধ্যযুগের সাহিত্যের ক্ষেত্রে যে সমস্যাটা, ফলে সুর ছাড়া রবীন্দ্রনাথের গান পড়ে গেলে যেরকম হয় অনেকটা সেরকম বা তার চেয়েও বেশি। কারণ বিষয়টা হচ্ছে এই যে ভাটিয়ালি গান, ভাটিয়ালি সুর, সেখানে মূলত ছেলেরা গাইতো সেটা, আর ভাওয়াইয়া মেয়েদের। কেননা বলছেন ক্ষিতীশ মৌলিক বলছেন যে মেয়েদের এতে গলায় ভাটিয়ালি আসিত না। তো সেই যে ভাটিয়ালি, এবার এই ভাটিয়ালির যে 5 রকম ধাঁচের কথা বলছেন, যেটা কীর্তনের ঢঙের মতো, এবার সেখানেও কিন্তু এই যে বাখরগঞ্জা, গোপালগঞ্জা ইত্যাদি ইত্যাদি, ওইখান থেকেই একটা আঞ্চলিক হয়ে যাচ্ছে। এবং বলছেন যে এক অঞ্চলের লোক আর এক অঞ্চলের ওই ধাঁচে বলতে পারছে না, এবং যে গানগুলো গাওয়া হচ্ছে সেই ধাঁচের মধ্যে আবার 4 রকম লহরের কথা বলা হচ্ছে, টান, 4 রকম টান আছে তার। এবং সেখানে কিন্তু ওই কন্টেন্টটা এক নয়, মানে কন্টেন্টটা ফিক্স থাকছে কিন্তু সুরটা বদলে যাচ্ছে। দুঃখের জন্য বিচ্ছেদের লহর, একটু হালকা হলে সেটা হচ্ছে আহ আরেক ধরনের লহর, এইভাবে বদলে যাচ্ছে। এখন মুশকিল হচ্ছে যে আজকের দিনে যদি এটা আর্কাইভিং হতো তাহলে কি হতো, তাহলে তো ওই গানটাই তুলে নেওয়া হতো। এবার সেই আমাদের কাছে যেটা এসছে সেটা শুধু ওই কন্টেন্টটা, এবং সেই কন্টেন্ট আসলে প্রাণ বর্জিত একটা মানে লিপিমালা শবদেহর মতো। এবার এইটা যদি যেমন ধরা যাক যখন বিচ্ছেদ লহরে গান গাইছে তখন বেহালা বাজানো হচ্ছে, আহ, অন্য অন্য ধরনের ঢোল টোল কিছু বাজানো হচ্ছে না। অর্থাৎ এই যে বেদনার জায়গাটাকে তুলে ধরার জন্য তার সাংগীতিক আবহ কিরকম, এবং আহ বিভিন্ন যে একই গান কিভাবে গাওয়া হচ্ছে, লহর বদলে গেলে কিভাবে সেটা শ্রোতার কাছে আসছে, এই ব্যাপারগুলো আর আমাদের কানে পৌঁছচ্ছে। তার ফলে দুটো মানে এই যে বলা হচ্ছে যে দীনেশ সেন নিয়ে আলোচনা, আসলে দীনেশ সেন কেন, পূর্ববঙ্গ, ময়মনসিংহ এবং পূর্ববঙ্গ গীতিকা এবং তার সঙ্গে প্রাচীন পূর্ববঙ্গ গীতিকা, এই যে দুটো সংকলন, তার একটা তুলনামূলক আলোচনার জায়গা এখনো পড়ে আছে। কারণ দেখা যাবে যে দীনেশ সেনের সংগ্রহের তুলনায় প্রায় প্রতিটি পালাতেই 200-250 পংক্তি বেশি পাচ্ছেন, এবং দীনেশ সেন যেভাবে সাজিয়েছেন
সেই সাজানোর মধ্যে যে এক ধরনের পারদর্শীতা আছে সেটা সুনীতি কুমারও বলছেন। এবং সুনীতি কুমার এবং ক্ষিতীশ মৌলিক যে কোনো প্রসঙ্গেই এইটা বারবার বলছেন, দীনেশ চন্দ্র সেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বসিয়া, অর্থাৎ তিনি যে ফিল্ডে যাচ্ছেন না, কলকাতা বিশ্ববিদ্যালয়ে বসে তিনি অর্থাৎ যেমন পাচ্ছেন সেইভাবে করে দিচ্ছেন, এই অনুযোগটা তাদের কাছে খুব তীব্রভাবে আছে। এবার ক্ষিতীশ মৌলিকের ক্ষেত্রে কি হয়েছে না, তিনি দীনেশ সেন যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা প্রাতিষ্ঠানিক সমর্থন পেয়েছিলেন, আবার এখানে আশুতোষ মুখোপাধ্যায়ের মানে প্রেরণাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তো এবং দীনেশ সেন 1939-এ মারা যাওয়ার পর সেটা তো আর ছায়ার সঙ্গে লড়াই হয়ে যায়, কিন্তু ক্ষিতীশ মৌলিক তার পালা গানগুলো বের করতেই পারছিলেন না। একেবারে ফার্মাকেলেম যখন, মানে তার তখন 66 বছর বয়স, অর্থাৎ 1901-এ জন্মগ্রহণ করেছেন, ফলে 1967 এইরকম সময়ে পশ্চিমবঙ্গ সরকারের কিছুটা আংশিক সাহায্য ইত্যাদি ইত্যাদি নিয়ে তার ফল যেটা হয়েছে যে ওই সময়েও চেষ্টা করলে হয়তো, মানে ক্ষিতীশ মৌলিক বলছেন যে তার গলা চলে গেছে এবং এখন ওখানে আদৌ এইভাবে বিভিন্ন বৈচিত্র্য দিয়ে গানটা গাওয়া হয় কিনা, কারণ ওখানে নানা কারণে গান গাওয়া হয়। এমনকি হয়তো মহুয়া পালা গাওয়া হচ্ছে কি জন্যে না, চাষের জন্য, চাষের জন্য বৃষ্টি নেই, সুতরাং বৃষ্টি, ওদের তখন বিশ্বাস হচ্ছে যে বিয়ের গান যেমন ঠিক সেই রকমই খরার সময় যদি ওই পালা গান গাওয়া হয় তাহলে বৃষ্টি হবে। তো এই যে এই লোকবিশ্বাস থেকে যে গানগুলো গাওয়া হতো সেটাকে যদি সুরে, স্বরে এবং তার সাংগীতিক আবহ নিয়ে পুরোপুরি ধরা যেত, রেকর্ডেড হতো, তাহলে এই সমস্যাগুলো অনেক কম হতো। এবার যেহেতু শুধু ওই এই ভাষায়, যেমন সাথীদি যখন বলছিলেন তখন একটা আমার কানে লেগে আছে যে নতুন শব্দটা আছে, সেই নতুন শব্দটা ওখানে হওয়ার কথা নয়, ফলে এখানে পশ্চিমবঙ্গীয় শব্দ একটা গেঁথে যাচ্ছে তার মধ্যে। এইবার যেহেতু গায়নরা বিভিন্ন জায়গায় গাইছে এবং তার ফলে কালক্রমে প্রতি সময়ে বদলের সম্ভাবনাটা, অরিজিনাল ভাষা কিছুতেই পাওয়া সম্ভব নয় মধ্যযুগীয় টেক্সটগুলোয়, ওটা অ্যাকচুয়ালি কম্পোজিট টেক্সট। আর শুধু টেক্সটের ওপরে নির্ভর করছি যখন, তখন আসলে এর মানে 100 ভাগের 5 ভাগও পাচ্ছি কিনা সব, এইরকম একটা সমস্যা তৈরি হয়ে গেছে। ফলে এখন ওই দীনেশ সেন এবং ক্ষিতীশ মৌলিকের একটা তুলনামূলক জায়গা ভাবার আছে। এবং এই যে যে কথা বললেন অধ্যাপক দায়েন, যে এখন ওই তথ্যচিত্র বা মুভির মধ্যে আসছে কিছু অংশ, কিন্তু এই যে বৈচিত্র্যটা, সেই বৈচিত্র্যটাকে ধরা যাচ্ছে না। এবং আমরা যেটা বলছি যে বহুত্বের কথা, মাল্টিপ্লিসিটির কথা, তো সেইটা ওখানে তো তীব্রভাবে ছিল, মানে শুধু ওই কথার ভেতর দিয়ে নয়, তার পারফর্মিং আর্ট হয়ে যখন আসছে তখন সেখানেও নানা রকম বৈচিত্র্য ছিল, সেই বৈচিত্র্যগুলো এখানে ধরা যাচ্ছে না, এই সমস্যাটা থেকে যাচ্ছে। বৈচিত্র্য কিছু তো ধরা গেছে, মানে আমার কাছে খুব আশ্চর্য লেগেছে যে মহুয়ার পালার লেখক দ্বিজ কানাই, একে বলা হচ্ছে নমশূদ্র ব্রাহ্মণ। মানে এই যে অদ্ভুত, মানে নমশূদ্র আবার ব্রাহ্মণ, মানে এইটাকে বলে দিয়ে তাকে দ্বিজ বলা হচ্ছে, আবার দ্বিজ কানাই। এটা মানে আমার তো মনে হয়, এবং যখন মহুয়া, বিশেষ করে মহুয়া মানে মানে বেদেদের কথা, যেখানে স্নেক চার্মারদের কথা, মানে এটা তো ওই একেবারেই কোট আনকোট সাবঅল্টার্নদের কথা, একদম সুতরাং তাই, তাই একদম। মানে এটা এটা আমি যে কারণে ওই ঘোড়াই থেকে যেখানে আমরা সাবঅল্টার্নের নানা সূত্র তুলি, কিন্তু আসলে এত কম চর্চিত হয়েছে এই কাব্যগুলো, যেটা মধ্যযুগের অন্য টেক্সট গুলোর মধ্যে একটা মেন স্ট্রিমের প্রবণতা আছে। হ্যাঁ, সেখানে কোনো না কোনো পৌরাণিক দেবতার সঙ্গে, এমনকি ধর্মমঙ্গলে ধর্ম ঠাকুর যেন তেন প্রকারেণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়ে উঠতে চাইছেন, অথচ একটা অন্তজ সমাজের বাইরে বেরোতে পারছেন না ধর্ম ঠাকুর। তো সেই জায়গায় যে প্রবণতাটা আছে এখানে একেবারে সম্পূর্ণ আলাদা। আর একটা এস্থেটিক্স এর দিক দিয়ে অসম্ভব জিনিস, সেটা হচ্ছে যে বিয়োগান্তক বিষয়টা, পরিণতিটা যেটা ন্যাচারালি সম্ভব সেইটাই এখানে আছে। সেখানে কোনো আর্য বা বাইরে থেকে পাওয়া এস্থেটিক্স এর উপর চাপিয়ে দেওয়া যায়, একেবারে ন্যাচারাল
ফর্মে আমাদের একেবারে যেটাকে বলবো একবার এই যে প্রান্তঃস্বরের কথাটা যেটা বলা হচ্ছে তার সম্পূর্ণ প্রকাশ ঘটছে এর স্টোরি লাইনের মধ্যে। আমি একটু বলতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। অবশ্যই। হ্যাঁ, ম্যাডাম যে বলছিলেন দ্বিজ কানাইয়ের কথা, নমশূদ্র ব্রাহ্মণ, এটা নিয়ে আমি যেটুকু জানি আর কি, যে এখানেও একটা মানে কাস্টকে অতিক্রম করার একটা চেষ্টা আছে, কিন্তু আবার সেই কাস্টের ফোল্ডের মধ্যেই থেকে যাচ্ছে আর কি। হ্যাঁ, যে ব্রাহ্মণ হলাম মানে আমি জাতে উঠলাম, কিন্তু ব্রাহ্মণ হওয়াটাও যে এই কাস্ট হায়ারার্কিটাকেই যে মানে কনসলিডেট করছে আর কি, এই ব্যাপারটা থেকে যাচ্ছে আর কি। মানে ভারতবর্ষে যতগুলো কাস্টের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, মানে সবাই বড় কাস্ট হওয়ার জন্য লড়েছে, কেউ কাস্ট সিস্টেম থেকে পুরোপুরি বেরিয়ে যাওয়ার জন্য সেভাবে লড়েনি। এই একটা কথা একদম। আমি দেবেশ হ্যাঁ দেবেশ দেবেশ রায়ের ইন্ট্রোডাকশন এটাই তো পড়েছিলাম, যে এইটাই হ্যাঁ প্রবলেমটা মানে হয়ে গেছে আর কি। এটা তো মানে যে কোনো আমাদের সোসাইটিরই প্রবলেম। আমাদের যখন আমরা মেয়েরা পড়াশোনা করি, চাকরি করতে চাই, তার মানে আমি ছেলে হতে চাই, মানে পুরুষ হতে চাই। একদম একদম একদম। ওইটা একদম মানে মানে আমার আলটিমেট আমার ধরে রাখা আছে অপটিমাম পুরুষ হওয়া। হুম, এবং হুম, হুম। যেখানে যে বাড়িতে কোনো ছেলে থাকে না, সেই বাড়ির মেয়ে যদি পড়াশোনা করে চাকরি করে, তাকে বলা হয় ছেলের মতো, মানে ছেলেই বলে একদম ছেলে, একদম মানে হ্যাঁ মানে এই একদম। জিনিসটাই। এবং হ্যাঁ আমি ম্যাডাম। দেখেছি আমার মানে ক্লোজ নিটে ধর্মের মধ্যেও এটা আছে। শ্রী চৈতন্য নিজে বলছেন জবন হরিদাসকে মানে তাদের গলায় জড়িয়ে ধরছেন, হচ্ছে। কিন্তু পরবর্তীকালে তাদের ডিসাইপলরা তখন কিন্তু দিচ্ছেন কিন্তু অব্রাহ্মণ, মানে সেখানে কায়স্থ ব্রাহ্মণ হচ্ছে না, মানে আধা ব্রাহ্মণ হয়ে থাকছে, আধা বৈষ্ণব হয়ে থাকছে। মানে এটা চলছেই, মানে এই জিনিসটাই চলছে। এটাই বোধহয় আমরা মানে এটাই আমাদের ওই মানে নলিন্দ স্যার আরো ভালো করে বলবেন, মানে এটাই হচ্ছে ওই ডিকোলোনিয়ালিটি কিভাবে, মানে আমি নিজেকে কোথায় নিয়ে যাব, উত্তরণ করাবো, মানে আমি কি হতে চাইবো। যেটার কথাই আমার মনে হয়েছিল যে চন্দ্রাবতী বোধহয় সেই সেই মানুষ, মহিলা যে হুম, হুম, মানে যে খুঁজে পেয়েছে তার নিজের ঘরটা, মানে হুম। সেই জন্য বিয়ে করার কোনো প্রয়োজন হয়নি। তার একটা প্রেমে অসার্থক, সে ঠিক আছে, কিন্তু সে তার সেই যে ইমোশনস অন্য তার ক্রিয়েটিভিটিতে কাজে লাগাতে পেরেছে, কাজে লাগিয়েছে। মানে আম্বেদকর ম্যাডাম যেটাকে বলেছিলেন যে গ্রেডেড ইনইকুয়ালিটি, সবাই একটা করে গ্রেডে ওঠার চেষ্টা করছে, কিন্তু ওটা থেকে ফোল থেকে বেরিয়ে যাওয়া, যে একদম হ্যাঁ। মানে হ্যাঁ একদম ফোন থেকে সেন্সিটাইজেশনের বেরিয়ে আন্ডারেই যা। থেকে যাচ্ছে আর কি। হুম। তো সেই একটা সমস্যা। আর আরেক যেটা স্যার যেটা বলছিলেন, যে আইডেন্টিটির কথা না ভেবে উনি মাল্টিপ্লিসিটির দিকে, যে একটা এপিস্টেমিক রেজিস্ট্যান্সের কথা, জাস্টিসের কথা বলছেন, একদমই সেটাই। মানে আমি বলতে চাইনি যে আহ, দীনেশ সেন হার্ডারের মতো করে কোথাও গিয়ে বলছেন যে ওই কালচারাল ন্যাশনালিজমের কথা বলছেন, বা বর্তমান সময়ে যে ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান কালচার, একদমই নয়। বরং তার যে সার্চ অফ বাংলা বা বাঙালি আইডেন্টিটি, যে সেটা ভীষণভাবে মাল্টিপ্লিটিচার আর কি। এবং সেখানে তিনি বারবার করে তার ইন্ট্রোডাকশনেও হাইলাইট করছেন যে এখানে যে যে প্রবলেম গুলো দেখা দিচ্ছে আর কি বিভিন্ন এর মধ্যে, সেটা বরং আমরা ওই দুর্বল আর সবলের লড়াই হিসেবেই, মানে সেটা যথার্থভাবে দেখা যেতে পারে, নাকি কোনো ধর্মীয় ভেদাভেদ আর কি। এই ব্যাপারটা, এবং কি করে ন্যারেটারের সিম্প্যাথিও শিফট করে যাচ্ছে, যখন কোনো দুর্বল ফিগার যখন সে সবল হচ্ছে, তখন তার থেকে শিফট করে যাচ্ছে, সেই জিনিসগুলো তিনি বারবার করে দেখিয়েছেন আর কি। এবং শুধু দীনেশ সেনই না, আরো বাকি যারা দেখেছেন আর কি, কয়েকজন স্কলারের আমি দেখছিলাম, তারাও এই জিনিসটাকে হাইলাইট করেছেন আর কি, বারবার করে। এইটা একটা কথা। আর দীনেশ সেন সম্পর্কে আমার আরেকটা যেটা বলার, যে মানে আমি জানি না সেই দীনেশ সেন এবং সুনীতি কুমার তাদের মধ্যে কোনো মানে ব্যক্তিগত কোনো ব্যাপার ছিল কিনা, কিন্তু দীনেশ সেনকে আমি ভীষণভাবে স্যালিউট করব আর কি, যে 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 তিনি এফার্টটা নিয়েছিলেন। পরবর্তীতে তাকে যেভাবে ক্রিটিসাইজ করা হোক বা যাই হোক, সেটা অন্য কথা, মানে তার শর্টকামিংস, যে কোনো একটা নতুন অ্যাটেম্প্ট নিতে গেলে
তো শর্টটা কলকাতায় বসেই করছেন, যেতে পারতেন, সেটা হয়তো আমরা বলতে পারি, কিন্তু এন্ডিভারটা যেটা এতটা এই যে ব্যাপারটাকে তুলে আনলেন এবং তার গুরুত্বটাকে তিনি বুঝেছিলেন, এটা তো ভীষণ জরুরি। এখনো তো অনেক ধরনের এরকম ভাবে অনেক আছে যেগুলো সেই ডিসকানেক্টটা আমাদের যে হায়ারার্কিটা থেকে গেছে এখন কলকাতার বাইরে, যে কালচার যেগুলো ওয়েলথ যেটা আছে, যেটা ম্যানিফেস্টেশন আছে, সেগুলো বেশিরভাগই আমরা জানি না। তো এরকম এই এটাকে গ্যাপটাকে তিনি ভাঙার চেষ্টা করেছিলেন। এটা তো ভীষণভাবে কুর্নিশ করার মতো ব্যাপার আর কি, এবং আমি সেভাবেই করব। এবং উনার যে লেখা বাংলা সাহিত্যের ইতিহাস, সম্ভবত উনি প্রথম মানে যিনি বাংলা সাহিত্যে মুসলিম অবদান নামে একটি বই লিখেছিলেন, এবং পরবর্তীতে সুকুমার রায়ও মানে লিখেছেন আর কি। তো বাংলা সাহিত্যে যে মুসলিম অবদান, সেটা কিন্তু দীনেশ সেনই প্রথম আমার মনে হয় লিখতে, মানে তার কাছে যে বাংলার ধারণাটা, সেটা সবসময় কিন্তু সেই বহুত্বের ধারণা থেকে এসেছিল আর কি। এটাই আমি বলতে চাইছি আর কি, এবং তাকে আমি ভীষণভাবে এই জন্য কুর্নিশ জানাবো, এটুকুই আমার বলার। হ্যাঁ, আমি একটু সংক্ষেপে বলবো বলেছিলাম। সেটা হলো যে উম, আমরা তো অনেক কিছু জানলাম। আহ, অমিতাভ বাবু খুব ডিটেলে বললেন। এটার জন্যই এই ইভেন্ট গুলো, গেট টুগেদার গুলো খুব দরকার। সাথে আরো অনেক বিষয় উঠে এলো। ম্যাডাম বললেন, মুর্শেদ বললো এখন, এবং অমৃতা যে প্রশ্নটা করেছে, সেই প্রশ্ন, অরিন্দজিৎ প্রশ্নটা করেছিল, শুভেন্দ্র একটি বিষয় তুলেছে, সেই বিষয়টা তো আমার মনে হয় এখন যেটা মুর্শেদ যেটা শেষ করলো, যে দ্য প্রবলেম বিটুইন দি মেট্রোপলিস অ্যান্ড দ্য প্রভিন্স, আমি এইভাবে দেখবো আর কি এটাকে। যে ম্যাডাম যেটা বললেন যে একজন, তাকে নিয়ে আসা হলো, বাংলাদেশ থেকে নিয়ে এসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থান দেওয়া হলো। So it will not be taken, and I'm sure it was not taken very well by the big shots in Calcutta University at that time. But I'm sure that Ashutosh, I mean, he must have realized that there is something in this man. And আমি জানি these are uh, separate issues, কিন্তু আমি একটা বিষয়ে শুধু বলবো। একটা হচ্ছে যে আমি যেহেতু কাস্টের কথাটা উঠেছে, I can't resist the temptation of sharing it. This is the new book, which is the Oxford Handbook of Caste, by Surinder Jotka and another person. So I think for me, the image is very interesting. The image has been very thoughtfully. Is it visible? My screen is visible to Yes, all? sir. Yes, sir. Okay, so this is the new book, the Oxford Handbook of Caste. And for me, the cover image is very important because it perfectly reflects the reality of caste. See how it is, how the different layers of the steps are intertwined. And it's very difficult to break the order. It's so crisscrossing with each other that the person who engineered this idea of caste did it in such a way that perhaps caste would never be absorbed or maybe eradicated, because it's so deeply penetrating and crisscrossing with each other. It is very much premised on the idea of Sanskritization, that one group is always looking to go up the ladder, and maybe someone lower down will also have the same aspiration. So this cycle will always go on. Ambedkar যেটা বলেছে, it's not a division of labor, it's a division of laborers. Remember, so এই ব্যাপারটা আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই জন্য আমি এটা মনে হলো একটু দেখাই। আর একটা যেটা এই প্রশ্নটা, অমিতাভ তো বললেন, অমৃতার ওই প্রশ্নটা একটা উত্তর পাওয়া গেল, যে দিস টেক্সট হ্যাভ বিন হাইলি নেগলেক্টেড, যে সেরকম খুব বড় কাজ হয়নি টেক্সট গুলো নিয়ে। এবং উনি এখনো বললেন যে এটা নিয়ে কাজ করার, মৌলিকের বিষয় নিয়ে এবং দীনেশ চন্দ্র সেনের টেক্সট নিয়ে এখনো একটা কাজ করার সুযোগ রয়েছে। অর্থাৎ দ্যাট ক্লিয়ারলি প্রুভস এন্ড টেস্টিফাইজ দ্যাট নট মাচ হ্যাভ বিন ডান অন দিস। আর একটা কথা বলে আমি শেষ করবো, যেটা অমৃতা তুলেছে, সেটা হচ্ছে কন্ট্রাডিকশনের জায়গাটা। আর এই যে টেক্সটটা কি ওখান থেকে সত্যিকারের এদের লেখা না ওদের লেখা, এই বিতর্কটায় আমি
একটুখানি প্রসঙ্গ টানবো of a very common feature that we, I think both মোর্শেদ, মি and others যারা এই সাহিত্যের ছাত্র তারা খুব পরিচিত বিষয়টা নিয়ে। শেক্সপিয়ার নাটক পড়াতে গেলে এই একটা শব্দ আমরা খুব আলোচনা করি, সেটা হচ্ছে ইন্টারপোলেশন। শেক্সপিয়ার যে নাটকগুলো বিখ্যাত পৃথিবীতে ছিল কোনোটাই তার নিজের লেখা নয়, একটাও না। হ্যামলেট, কিং লিয়ার, ম্যাকবেথ কোনোটাই না। সবগুলো গল্পই আগে থেকে পরিচিত ছিল, মানে অন্য কে লিখেছে কেউ জানে না। বলা হয় যে স্যাক্সো গ্রামাটিস বলে একজন সে হ্যামলেট লিখেছিল, কিন্তু সেটাও খুব একটা শিওর না। কিন্তু তারপরে সেটাকে ইন্টারপোলেট করে শেক্সপিয়ার নিজের মতো করে ওটাকে পরিবেশন করলো, কিন্তু তারপরে এত বিখ্যাত হলেন তিনি। তো আমার মনে হয় এটা বাংলা সাহিত্যের ক্ষেত্রেও এইভাবে কিন্তু আলোচনা করা যায়। এই যে ডিবেটটা যেটা উঠে এসছে, ইটস নট দ্য ইস্যু, ইজ নট হু originally composed it and who interpolated it with new words and sentences. যে আমরাও একদম পারফেক্টলি বলেন যে এইভাবে এটা একটা কম্পোজিট টেক্সট, রাখা যায় না, এতগুলো লেয়ার্স আছে। এটা এই শেক্সপিয়ার বা ক্রিস্টোফার মার্লোর সম্বন্ধেও বলা হয়। যে কোনো ইম্পর্টেন্ট ইংরেজি সাহিত্যে যারা এই শেক্সপিয়ারিয়ান এজ বা তার পরবর্তী যে সমস্ত যুগের যারা, তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। মধ্যযুগের যে কোনো টেক্সটের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল বাংলার ক্ষেত্রেও হবে। রিগার্ডিং দ্য কন্ট্রাডিকশনস, আমার মনে হয় এটা দীপেশ চক্রবর্তী বলেছেন যে দিনেশ সেন at the end of the day is perhaps not couldn't, I mean, transcend that. Again, that is where the question of identity is so problematic. যে উনি একদিকে বলছেন যে হিন্দু মুসলিম সম্প্রীতি, মিলন, কিন্তু ওনার রূপক বা মেটাফর যখন উনি ব্যবহার করছেন সেখানে দুর্গা কালী চলে আসছে। তো এটা হয়তো ওনাকে জিজ্ঞেস করলে উনি বলবেন যে দিজ আর টার্মস, যেটা ম্যাডাম, যে সাথী ম্যাডাম যে উদাহরণটা দিলেন, এটা খুব খুব অফট কোটেড, যে এই যে এই লাইনটা যেটা উনি পড়লেন, আমি তাও আরো কেন আমার মনে হয় এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, যে পূবেতে বন্দনা করলাম পূবের ভানুশ্বর, পশ্চিমে বন্দনা করলাম মক্কা হেনস্থান। তো আমার মনে হয় যে এখানে এতটাই ইন্টারমিক্সড, ইন্টারটুয়াইন্ড দিস হিন্দু মুসলিম কালচার এই প্রি কলোনিয়াল প্র্যাকটিসের মধ্যে। দীনেশ বাবু হয়তো বলবেন, মানে টু বি ফেয়ার টু দীনেশ বাবু, যে দিস ইজ সামথিং that was quite normal, that I am kind of I grew up in that metaphoric local, so when I give the example of ideal women, then these are the metaphors that I would use. কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে ওখানে কোথাও আবার একটা পেট্রিয়ার্কি পেনিট্রেট করছে এবং সেখানে ওই হিন্দু মেটাফর গুলো চলে আসছে, যেটা একটা সমস্যা হতে পারে। So this is exactly what I meant when I said that the problem of identity is problematic, because then again these questions will naturally crop up, that which identity. তাহলে একদিকে যখন উনি ইন্ট্রোডাকশনে হি ইজ টকিং অ্যাবাউট আ কম্পোজিট কালচার, তাহলে যখন উনি ডেডিকেট করছেন সেখানটা কেন, এবং এই যে মহিলাদেরকে এইভাবে আইডলাইজ করা, তাদের একটা লার্জার দ্যান লাইফ ফিগারাইজেশন করা, তাদেরকে এরকম একটা মানে ওই সেই স্যাক্রিফাইসিং উইমেন হিসেবে দেখানো, সুশীলা বালিকা বা এই ধরনের মহিয়সী নারী, দিস ইজ এগেন প্রবলেম। বাট দেন it is easy for us to talk about it located in 2023. Maybe at that time it was perhaps not possible for him, but আমাদের এখনকার দিক থেকে দেখলে তো এটাকে ক্রিটিক করতেই হবে, বলতেই হবে, এবং কন্ট্রাডিকশন গুলো তুলে ধরতে হবে। তো সেটা অবশ্যই দরকার। কিন্তু একটা জিনিস উঠে এলো পুরো আলোচনা থেকে, সেটা হচ্ছে যে এই টেক্সট নিয়ে আরো কাজ করা স্কোপ রয়েছে, এবং এই টেক্সট প্রত্যেকেই এগ্রি করলো যে একটা অন্য কম্পোজিট কালচার, একটা প্রি মডার্ন বা প্রি কলোনিয়াল মডার্নিটির কথা এই টেক্সটে দেখা যাচ্ছে। ভাষা খুব ইম্পর্টেন্ট, যেখানে এই আনকন্টামিনেটেড উইথ দিস ব্রাহ্মণিক্যাল অর্ডার অফ হিন্দু, মুসলিম অ্যান্ড আদার কমিউনিটি ডিস্টিংশনস। এটার একটা গ্লিমস, উই ক্যান গেট অ্যান আইডিয়া অ্যাবাউট হোয়াট লাইফ ওয়াজ অ্যাট দ্যাট টাইম বিফোর ব্রাহ্মণিজম এন্টার্ড অ্যান্ড কাইন্ড অফ চেঞ্জ দ্যাট অর্ডার। তো এটার একটা সেই অর্থে আর্কিওলজিক্যাল, জিনিওলজিক্যাল ভ্যালু থেকেই যাচ্ছে। So I think in all fairness to Dinesh Babu, and this is exactly what Deepesh Chakraborty said. The Deepesh critiqued him, but at the same time, যেটা মুর্শদ বললো, যে he for the first time tried to give that idea of a Bengal which is distinct from that Brahmanical concept of India, unified, homogeneous notion of India. তার মধ্যে
না থেকে আরো যে বহুস্বর বহুত্ববাদ সেটার কথা দীনেশবাবু দেখিয়েছেন। সেই কারণে দীপেশ চক্রবর্তী ক্রিটিক করেছেন, আবার তার সাথে এটাও বলেছেন ইন অল ফেয়ারনেস the credit should be given to Dinesh Babu that he tried to do that. Thank you. Sir, we would like to address something. There's a small comment here. I think this is addressed towards Shati ma'am. It is written, "Hello, madam. This is by Mohor. I'm sorry for not knowing your full name. This is from her, and the question is, hello, madam. I'm not from literature background, so I'm not well connected with these books. But can you give me an idea which books can give us an understanding in identity, gender, body, and sexuality representing within Bengali literature from a sociological perspective?" This is the question, ma'am. No, one book. One book. Madam, I'm No, not. not one, ma'am, but some books. Some books. Gender, body, sexuality represent Bengali literature. There are many books. And from sociological perspective. Oh, Shubhendra sir, you are there? I can't remember just name. Literature. One book at present comes to my mind about one book particularly, but not it's not always, it's not very much connected with literature as such, but it's sociological very much and historical. It's Rajat Kanta Rai's Mind, Body, and Society, edited volume, edited by Rajat Kanta Rai. Then Mind, Body, and Society, Bengal. The title of the book is something like this. Give me 1 minute. It's a very famous book. I think that many people know about that very much. Mind, Body, and Society, Life in Colonial. No, Bengali literature, if you can read that recent books of Sangjukta Bandyopadhyay and Sutopa Sengupta, Shweta Chakraborty, Yashodhara Rai Choudhury, Choitali Chattopadhyay, many are there. Perhaps she can email to you, madam, and you can write back to her. সেটাই বেটার হবে আমার মনে হয়। Yes, that is a good idea. Yes, yes. I think Shati ma'am's email ID is over there on the ILSR website. You can obviously reach out to her through that email ID. I would also like to read out Rima Nath's comment, which was fetishization. I think this was in terms with what Anindya sir was speaking of. And Amrita ma'am has left a comment. I'll be reading it out. Thank you, Professor Purokasto. Really helpful to understand that kind of metaphor and myth. Yes, completely agree with the debunking of the original, quote original. Just fascinated about the major figure in the act, Chandra Kumar, and the hierarchization embedded in the entire collection of the ballad he is responsible for. So that is the comment. Chandra Kumar should have been one of the authors. এটা আমারও মনে হয়েছে আর কি। হ্যাঁ, এখানে উত্তরটা চন্দ্রকুমার, অফকোর্স চন্দ্রকুমার শুড হ্যাভ বিন ওয়ান অফ দ্য অথার্স। এবং এখানে এই যে কথাটা উঠে এলো যে উনি একটু স্কুলে পড়াতেন এবং তারপরে তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থান দেওয়া হলো, এই স্থানটা দিয়েছিল বলে আজকে আমরা ময়মনসিংহ গীতিকা নিয়ে কথা বলছি বা হয়েছে। এটা যদি না হতো, চন্দ্রকুমারকে যদি কেউ ওই রকম একটা জায়গা দিত, সেও হয়তো অনেক কিছু, কারণ ওর সম্বন্ধে প্রত্যেকে লিখতে পারতো। কিন্তু ওই সৌরভ লোকাল পত্রিকাতেই লিখেছে, তার বেশি পারেনি। আর আর্থিক হ্যাঁ, এবং অবস্থা ও খুব, এইগুলো মানে স্পেলিং অনেক ভুল থাকতো, এসব হতো, হ্যাঁ কিন্তু সেইগুলো হ্যাঁ সারিয়ে না। যেটা নতুন কথাটা নিয়ে অমিতাভ বললো, আমারও ওটা মনে হয় যে আমি রিসেন্টলি আমরা এক পত্রিকা, বাংলা পত্রিকায় এডিটে মানে করতে গিয়ে, তা পাবলিশিং এর কাজ করতে গিয়ে দেখলাম যে হাতে লেখা যে কপিগুলো এসেছিল, সেই কপিগুলো মানে আমাদেরকে নিজেদের মতো ঠিক করে নিতে হলো, কারণ কম্পোজে এত কিছু গোলমাল হয়েছে। তো আজ থেকে 100 বছর আগে, তখন তো 100 বছরেরও বেশি আগে, তখন আরো খারাপ অবস্থা ছিল প্রিন্টিং প্রেসের,
মানে কপি করা সবকিছুই মানে একজনের লেখাতে আমরা অনেক চেষ্টা করে একটা শব্দকে শুধু ওখানে মৃধা পাচ্ছিলাম, রিকার আকার ধয়াকার, কিন্তু সেটা হতে পারে না। তারপরে আমরা নিজেরা মানে সাহস করে ওটাকে মেয়ে করে দিলাম, মানে ওই এত লেখা, হাতের লেখাটা স্টাইলাইজড, বোঝা যাচ্ছে না। এটা মানে ওরকম বোধহয় কিছু কাজ করতে গেলে অনেকগুলো কথা শুনতে হবে আর কি, মানে শুনতে হয়েছে। কিন্তু সেটা তো আবার সুনীতি কুমার, যাই হোক, ভাষাচার্য মহামহোপাধ্যায় আমাদের প্রণম্য অবশ্যই, তাকে নিয়েও আবার এখন তারপরে পরবর্তীকালে অনেক কথা শুনতে হয়েছে। সুতরাং এইগুলো চলবে। এই যেমন ওই আমাদের অনিন্দ স্যার আর আমি, আমরা একটা ইনস্টিটিউশন থেকে, এক জায়গা থেকে এসেছি যেখানে কাজী নজরুল নামে বিশ্ববিদ্যালয়, সেখানে নজরুলকে নিয়ে আমরা একটু বেশি চিন্তা ভাবনা করতাম বলে আমরা প্রচুর শুনেছি এরকম, মানে এরকম বিশেষ করে ইংরেজি সাহিত্যের লোকেরা, অনিন্দ স্যার নিজে ইংরেজি সাহিত্যের অধ্যাপক, উনি খুব এটা ফেস করেছেন যে আমি না হয় বাংলা সাহিত্যের ছাত্রী, কিন্তু যে কি করে নজরুলকে, মানে আমরা চাইছিলাম যে নজরুল শুড রিচ দ্য ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম। তো আমরা খুব হ্যাপি যে সেটা সম্ভব হচ্ছে, মানে নজরুলের এসেজ ট্রান্সলেশন হয়েছে, সেটা পেঙ্গুইন পাবলিশ করছে, নজরুলের এডিটর যিনি যতগুলো ছিল এডিটোরিয়াল গুলো ট্রান্সলেশন হচ্ছে, ব্লুমসবেরি থেকে বেরোচ্ছে। একটা যে আজকে থেকে হয়তো 50 ইয়ার্স পরে এটা এস্টাবলিশ হবে যে হ্যাঁ নজরুল নজরুল এখনো এরকমই আছে, যে ওটা তো ওই বুদ্ধদেব বসুর কোট আনকোট যে ওই বালক-হিল্য, তাছাড়া নজরুলের আর কিছু ছিল না, মানে সুতরাং চড়া গলার চড়া হ্যাঁ গলার চড়া গলায় বলা আর এই বালক-হিল্যতা, এই ছাড়া আর কিছু ছিল না। কিন্তু ওই চড়া গলায় বলাটাও কত প্রয়োজন আছে, যখন হাথরসে ঘটনা হয়েছিল ওই ওরকম, তখন একজন সাংবাদিক, মহিলা সাংবাদিক সেখানে গিয়ে খুব জোরে জোরে চিৎকার করে করে প্রশ্ন করছিলেন, তো ওখানে যারা পুলিশ অফিসাররা ছিলেন তখন বলেছেন আরে আপ কিউ ইতনা চিল্লা রে হো, তখন ওই ভদ্র মহিলা মানে জার্নালিস্ট তিনি বলেছিলেন চিল্লা নেই রহে হো, মেরা আওয়াজ বুলন্দ কর রহি হো। তো এক্সেলেন্ট। হ্যাঁ, তো এই বুলন্দ আওয়াজের দরকার আছে, মানে এখন 100 বছর পরে যে আমরা এতজন মিলে এতটা সময়, মানে এইটুকু সময়, এতটা বলবো না, এইটুকু সময় আমরা পড়লাম, ভাবলাম, শুনলাম, এটাও আমরা ওই দীনেশ সেনকে নিয়ে বা ময়মনসিংহ গীতিকাকে নিয়ে আওয়াজ বুলন্দি করছি, করতে চাই, এটা করতে হবে আমাদের। থ্যাংক হ্যাঁ, আমি একটুখানি এই প্রসঙ্গে বলবো, মানে চলে আসছে বলে বলছি, জানি অনেকটা রাত হয়ে গেছে, যে আমাদের দেশে তো কেউ এরকম ভাবে রেখে দেয়নি এ টেক্সট, বি টেক্সট, ফেয়ার কপি, ফাউল কপি। শেক্সপিয়ারের বদলেন লাইব্রেরিতে গেলে এগুলো সব রাখা আছে, এটা নিয়ে তাবড় তাবড় পণ্ডিতরা, যারা শেক্সপিয়ার স্কলার, তারা এগুলো আবিষ্কার করে, তারা পড়ে যে ফেয়ার কপিতে কি ছিল, ফাউল কপিতে কি ছিল, এ টেক্সটে কি ছিল, বি টেক্সটে কি ছিল। আমাদের এই আর্কাইভিং ব্যাপারটা এখন তৈরি হচ্ছে আস্তে আস্তে। এবং এই প্রসঙ্গে আবারও আমি ইচ্ছে করেই বলছি যে বেন জনসন বলেছিলেন যে শেক্সপিয়ার কিছু জানে না, যে মানে নো ল্যাটিন লেস গ্রিক কিছু জানে। কি করে একজন সাহস হয় কি করে যে আমাদের মতো নাট্য, এরকম বিদগ্ধ নাট্যকারদের পাশে সে তার নিজের নাম তৈরি করবে? তো সেই একই গল্প এই কলকাতা বিশ্ববিদ্যালয় হয়তো বা আমরা জানি না। তো এটা সব দেশের ক্ষেত্রেই সত্যি যে ওখানে আর্কাইভিংটা অনেক স্ট্রং ছিল। তাও অনেক কিছু পাওয়া যায় না, বাট স্টিল আমাদের এখানকার তুলনায় স্ট্রং ছিল। কিন্তু শেক্সপিয়ার তো কিছুই পড়াশোনা করেননি সেই অর্থে, প্রথাভিত্তিক কোনো নলেজই ছিল না ওনার, কোনো ডিগ্রি ছিল না। অথচ বেন জনসনের থেকে অনেক বেশি বিখ্যাত তিনি নাট্যকার হিসেবে। কাজেই এই ডিবেটটা সব সময় চলেছে সব দেশে। আর্কাইভিং ঠিক করে হলে, যেটা অমিতাভ বলছিলেন, যে যদি ঠিক করে ওগুলোকে ধরা যেত, তাহলে আমরা জানি না কি হতো। তো একজন চেকোস্লোভাকিয়া থেকে একজন মানুষকে এসে আর্কাইভ সার্চ করতে হচ্ছে, আর আমরা আমরা নিজেরা বসে এখানে করতে পারছি না। আই থিঙ্ক দ্যাট স্পিক That's why, ভলিউমস অ্যাবাউট হোয়াট উই আর। that's why we need speech archive. Our scholars, it's my request to our scholars. We need speech archive. ম্যাডাম একটা দুটো কথা কি বলতে পারি? রাত হয়ে গেছে অনেক। হ্যাঁ বলো, হ্যাঁ, তুমি তো বলুন বলো। হ্যাঁ বলুন। হ্যাঁ, থ্যাংক ইউ।
না, আমি অনিন্দর ওই শেষ যে কথাটা বলছিলে, আহ, সেইখান থেকে আমার দুটো জিনিস একটু বলার ছিল আর কি, সেখান থেকে কানেক্ট করতে চাইছি। প্রথম কথা হচ্ছে যে ওই অমিতাভ বাবু খুব সুন্দরভাবে বলছিলেন যে এখন আর কি আর্কাইভ যে আজকে করা যেত তাহলে তো অনেক বেশি সেটা রিচ কন্টেন্টটা পেতে পারতাম আমরা, সেই তার অডিও ভিজুয়াল সবটাই পেতে পারতাম আর কি। ট্রু এনাফ, আজকে টেকনোলজি সেটা দেয়। সেটা যখন শুধুমাত্র টেক্সটটাকে নেওয়া হচ্ছে, তার সুর বা ইত্যাদি কোনো কিছুই থাকছে না, বা পারফরমেন্স কিছুই থাকছে না, তখন ন্যাচুরালি সেটা অনেক ডিনিউডেড হয়ে যাচ্ছে ডেফিনেটলি। কিন্তু একটা কথা আমার জাস্ট মনে হচ্ছে যে সেটা যদি বলতে পারি, যেটা ট্রু, আজকের টেকনোলজি দিয়ে আমরা অনেক কিছুকে রিচ করতে পারি টেলিস্কোপিক্যালি, বহু দূর। কিন্তু মাঝখানে যে হায়াটাসটা, টাইমের হায়াটাসটা, তাতে আমাদের অন্য অনেক কন্টেন্ট হারিয়ে যাচ্ছে। আমরা কি টেক্সটটাকে দেখছি, আমরা অডিয়েন্সকেও দেখতে হবে। অর্থাৎ অডিয়েন্সের দিক থেকে আমরা অনেক পাল্টে গেছি নানাভাবে। হয়তো আমরা সেই ওই অডিও ভিজুয়াল সবকিছু পেলে আমরা অনেক কিছু পেতাম, কিন্তু জাস্ট এই ভাবি যে কত প্রবাদ আমরা বলি বা কত প্রবচন আমরা বলি, তার মানে আমরা কিছু বুঝি না। পাত্তালি গোটানো, পদ্ম পাতায় জল, এইসব কথার মানে কিন্তু এই গ্রামীণ বাংলাতেই ছিল। আজও হয়তো গ্রামের ছেলে মেয়েরা একটা মাত্রায় বোঝে, শহরের ছেলে বোঝে, অত সবাই ব্যবহার করে। এরকম আর অজস্র আছে প্রবচন প্রবাদে, অজস্র আছে যেগুলো আমরা খুবই ব্যবহার করি, কিন্তু তার ভিতরকার মানেগুলো আমরা বুঝতে পারি। আমি বলতে চাইছি যে আমরা যখনই ময়মনসিংহের গীতিকা উনি শুধুমাত্র লিখিত রূপে এনেছিলেন, তখন কিন্তু অনেকটা হয়তো কন্টিনিউটি ছিল। আজকে সেই কন্টিনিউটি একেবারেই নেই। আজকে হয়তো সেগুলো পাবো আমরা অনেক বেশি করে হয়তো পাবো, সেই পুরো রিচ, পুরো মানে পারফরমেন্স শুদ্ধ যদি পেতাম কি হতো সেটা। আমার শুধু এটাই ভাবছি, অডিয়েন্স হিসেবে আমরা এতটা বদলে গেছি, তো সেই বদলটা নিয়ে যেটা আলটিমেটলি যেটা পেতাম, আর তখন এতটা অডিয়েন্স বদলায়নি, অনেক কম ইনফরমেশন, শুধুমাত্র টেক্সট, তাকেও হয়তো বেশি রিচ করা গেছে কি, এই কম্প্যারিজনটা করা খুব কঠিন। অর্থাৎ সোজা কথা, আমি একটু অডিয়েন্সের দিক থেকেও একটু ব্যাপারটাকে দেখতে চাইছি। আমরা অডিয়েন্স হিসেবে বড় পাল্টে গেছি, এটা হচ্ছে আমার মূল বক্তব্য। সুতরাং ওই হতে পারে হয়তো টেক্সটাই শুধু ছিল তখন, কিন্তু টেক্সটটা থাকলে টেক্সটের মানেগুলো অনেক বেশি পরিষ্কার ছিল, যে মানেগুলো আজকে হয়তো আর একেবারেই পরিষ্কার নেই। সবটা পেলো, পারফরমেন্স পেলেও সেগুলো বুঝতে পারিনি। প্রথমত এটা। আর দ্বিতীয় একটা কথা যেটা আমার মনে হচ্ছিল, যেটা অনিন্দ যখন বলছিল, আহ সেটা হচ্ছে হ্যাঁ, খুবই ঠিক কথা যে আমরা বোধহয় দীনেশবাবুর সময় নিয়ে গিয়ে দেখতে হবে, এবং এটা সবার ক্ষেত্রেই সত্যি। সোশ্যালজিতে আমরা একটা কথা খুব ব্যবহার করি, এথনোসেন্ট্রিজম, অর্থাৎ একটা বিশেষ অঞ্চল, একটা বিশেষ জাতি, একটা বিশেষ সংস্কৃতি, তার চোখ দিয়ে অন্য একটা সংস্কৃতিকে বিচ্ছিন্ন, তার কিছু একটা জিনিসকে বিচ্ছিন্ন করে দেখা। আমার মনে হয় এক ধরনের টেম্পোরোসেন্ট্রিজম আমাদের সবসময় কাজ করে। অর্থাৎ সোজা কথা, আমরা অবজার্ভ করতে পারি, তাকে আমরা নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু বিচার করতে যাই কেন? এই প্রবলেম কথা আমরা বারবার বলি, সত্যি কি এটা প্রবলেম, নাকি এটা এক ধরনের আলোচনা ছিল তখন? আজকে আমাদের চোখে প্রবলেম, তখন প্রবলেম ছিল কি? হ্যাঁ, তখনও অনেক কিছু প্রবলেম ছিল, সেইখানে গিয়ে যদি দেখতে পারি, কিন্তু আজকের চোখে যেটাকে প্রবলেম, পলিটিক্যাল কারেক্টনেস এর দিক থেকে যে প্রবলেম, সেই প্রবলেমটাকে প্রবলেম না বলে বড়, হ্যাঁ ঠিক আছে একটা ফিচার, তখন সেটা ছিল, তার মধ্যেও আরো অনেক ফিচার ছিল। অর্থাৎ এইখানেও একটা মাল্টিপ্লিসিটি দরকার বোধ হয়। এখানেও বোধ হয় এক ধরনের একটা আমাদের এক ধরনের মনোলিথিক স্ট্রাকচার বোধ হয় আছে, যেখানে আমরা ক্রমাগত একটা ইমপ্রুভ স্টেটে থাকছি এথিক্যালি, এরকম একটা ভাবার জায়গা হয়তো আছে, হয়তো তা নাও হতে পারে। ব্যাপারটা এটা আরো অনেক বেশি লেয়ার্ড হতে পারে, আরো অনেক বেশি কমপ্লেক্স স্ট্রাকচার হতে পারে এই এথিক্সের এই বিচারটা।
হ্যাঁ, থ্যাংক ইউ, বললাম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমাদের দুজন বক্তা ডক্টর দাস, ডক্টর আবুদায়নকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই ডক্টর স্বাতী গুহ, ডক্টর মোর্শেদ আলম, অমৃতা ম্যামকে এত শরীর খারাপ সত্ত্বেও এই বক্তৃতায় অংশগ্রহণ করার জন্য, এবং অনিন্দ্যশেখর পুরকায়স্থকে যারা প্রশ্ন করেছেন তাদেরকেও ধন্যবাদ। আমরা আশা রাখছি এই আলোচনা চলতে থাকবে। Thank you, everybody, all the participants who have attended today's session. And as one user says that arekta online session hole bhalo hoy, tahle arek boktobbo uthe ashbe. Absolutely agreed. I think we can talk more about this, and there will be newer avenues which will be opening up. I really want to thank our speakers today, Professor Amita Das and Professor ASM Abudayan. I also want to thank our director, Dr. Shati Guho, and Dr. Morshed Alam, Dr. Amrita Ghosh, and Dr. Anindya Purakayastha, the participants of our roundtable discussion. Especially a lot of thanks to Dr. Amrita Ghosh for choosing to be here through all these sessions and all these questions and with such ill health. And we would like to thank everybody for their enthusiastic participation, and we'll call it a night here. Thank you, everybody. And we thank Anurag and Krishna Sinjani for conducting. Yes, yes. Yeah, thank you. Thank you so much, sir. Good night. Yeah. Thank you. Good Thank night to everyone. Night. Good night, everybody. Thank you. Good Good night. night.